গ্রুপ ডি এবার ক্র্যাক করতেই হবে, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি প্রিভিয়াস এক্সামগুলোর অল শিফটের রিজনিং অ্যানালিসিস। মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনগুলো আমি তোমাদের শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করে দেখাবো, তাই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো আজকে প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। ইন দ্য মর্নিং পেয়ার অফ এ স্কুল চঞ্চল ওয়াজ 8 ফ্রম দ্য ফ্রন্ট। একটা স্কুলের মর্নিং পেয়ারে চঞ্চল কত নম্বর জন্য ফ্রন্ট থেকে সে 8 নম্বরে রয়েছে। হোয়াইল প্রিন্স ওয়াজ 11 ফ্রম দ্য ব্যাক। প্রিন্স এখানে পেছন দিক থেকে 11 নম্বর পজিশনে রয়েছে। ইন দ্য সেম রো, একই রয়েতে। ইফ দে সোয়েপ দেয়ার পজিশন, যদি তাদের পজিশনটা অদল বদল করা হয় তাহলে চঞ্চল বিকেম 22 ফ্রম দ্য ফ্রন্ট। তাহলে চঞ্চল প্রথম থেকে সেটা 22 নম্বরে চলে যায়। তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য রো, তাহলে রোতে কতজন স্টুডেন্ট রয়েছে। তাহলে রো মানে আমরা বলতে এরকম একটা রো, এই একটা টোটাল রো আছে। আমি জানি না কতগুলো স্টুডেন্ট আছে, কিন্তু প্রথম অনুযায়ী কী বলেছে চঞ্চল কত নম্বর রয়েছে, ফ্রন্ট থেকে 8 নম্বর স্থানে রয়েছে, এদিক থেকে 8 নম্বর স্থানে রয়েছে। প্রিন্স কত রয়েছে না ব্যাক থেকে সে 11th নাম্বার পজিশনে রয়েছে। এইটা এবার এদের পজিশনটা কি অদল বদল করা হচ্ছে। অদল বদল মানে চঞ্চলের জায়গায় প্রিন্স হবে, প্রিন্সের জায়গায় চঞ্চল যাবে। তাহলে এইখানে চলে এলো প্রিন্স আর এখানে চলে গেল চঞ্চল। চঞ্চলের পজিশন কত হলো না 22, সেটা কোত্থেকে না এই ফ্রন্ট থেকে। তাহলে এই পজিশনটা আমার কত ছিল 11 পজিশন ছিল, কোন দিক থেকে এই দিক থেকে। তাহলে আমি বলতে এখানে কতজন স্টুডেন্ট আছে না 10 জন, তাই হবে। কারণ 11 জন মানে এখানে 10 জন আছে, এখানে 22 জন মানে এখানে কজন স্টুডেন্ট থাকবে না 21 জন। 21 জন 10 জন আর 1 জন, তাহলে কত হচ্ছে 21 প্লাস 10 প্লাস 1, তাহলে কত হচ্ছে দেখো 1 আর 1 2, 2 আর 1 3, 32। তাহলে কতজন স্টুডেন্ট এখানে রয়েছে একটা রয়েছে না 32টা স্টুডেন্ট রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে সলভ করতে হয়। এটা ম্যাথমেটিক্যাল সলভ করা যায়, বাট সেটা অনেকটা টাফ, এটা অনেক ইজি। দেখো সেকেন্ড কোশ্চেন কী বলছে। 8 ফ্রেন্ডস এ বি সি ডি ই এফ জি অ্যান্ড এইচ আর সিটিং অ্যারাউন্ড এ স্কোয়ার টেবিল। একটা স্কোয়ার টেবিল চারদিকে তারা বসে আছে। ফেসিং দ্য সেন্টার, তার মুখটা কোন দিকে রয়েছে না সেন্টারের দিকে মুখটা রয়েছে। তাহলে যদি আমরা এইরকম একটা স্কোয়ার টেবিল ধরে নিই, এই একটা স্কোয়ার টেবিল, চারদিকে 8টা বন্ধু বসেছে, তাদের মুখটা কোথায় রয়েছে না এই সেন্টারের দিকে মুখটা রয়েছে। বলছে বি ইজ সেটিং, বি ইজ ফেসিং ডি অ্যান্ড ইজ সিটিং টু দ্য রাইট অফ ই। বি কার দিকে মুখ করে বসে আছে না ডি এর দিকে মুখ করে বসে আছে। তাহলে এটা যদি আমি বি ধরি, এদিকে বি মুখ করে বসে রইল, তাহলে এখানে ডিকে দিতে হবে, তবেই তোর মুখোমুখি হবে, ডি হলো। এবার বি কার পাশে বসেছে না ই এর দেখো রাইট অফ ই, ই এর রাইটে বসছে, তাহলে এইখানে নিশ্চয়ই রাইটে ইকে বসাতে হবে, ইকে এখানে বসাতে হবে রাইট অফ ই। তারপর দেখো এফ হু ইজ এ নেইবার অফ ডি, তাহলে ডি এর নেইবার কে আছে না এফ। ইজ ফেসিং কার দিকে মুখ করেছে না জি এর দিকে বসেছে, তাহলে ডি এর নেইবার এফ কার দিকে মুখ করে বসেছে না জি এর দিকে মুখ করে বসেছে, এই হচ্ছে জি। ঠিক আছে, 3 নম্বর আসো। দেয়ার আর 2% বিটুইন সি অ্যান্ড এইচ, সি অ্যান্ড এইচ এর মধ্যে 2% হয়েছে। এইচ ইজ নট ফেসিং টু ই, তাহলে ই এর দিকে কিন্তু এইচ মুখ করে বসে নেই, তাহলে এইচ কোথায় মুখ করে বসা উচিত, ঠিক এইচের মুখটা এই দিকে হওয়া উচিত। ঠিক আছে, আর কি বলেছে দেয়ার আর 2% বিটুইন সি অ্যান্ড এইচ, তাহলে সি আর এইচ, তাহলে সিকে এখানে বসাও। তাহলে বাকি থাকছে দেখো কে পড়ে আছে, এ পড়ে আছে, তাহলে একে এখানে বসাতে হবে। এবার কোশ্চেন করেছে ইফ দেয়ার ইজ অনলি পার্সন বিটুইন দেম, কাদের মধ্যে না সি অ্যান্ড এইচ। দেখো সি না দেয়ার আর 2% বিটুইন সি অ্যান্ড এইচ ইজ নট ফেসিং টু ই, হু ইজ দ্য সিটিং বিটুইন সি অ্যান্ড ই। সি আর ই এর মধ্যে কে বসে আছে, দেখো সি কোথায় এখানে আর ই কোথায় এখানে, তাহলে সি আর ই এর মধ্যে কে বসে আছে না বি বসে আছে। সি আর ই এর মধ্যে কে বসে আছে না বি, উত্তর তাহলে কী হবে না অ্যান্সার বি। দেখো 3 নম্বর কোশ্চেন 7 7 1 48, 11 5 1 কোশ্চেন মার্ক, 9 5 0 45। তো কীভাবে সলভ করব, এগুলো সলভ করার নিয়ম হচ্ছে দেখতে পাই কোন দিকে বড় সংখ্যাগুলো রয়েছে, তো আমি সেই দিকে সলভ করব। তাহলে এই কলাম বরাবর বড় সংখ্যা রয়েছে, তাহলে আমি সলিউশনটা এদিক থেকে এদিকে করব। তাহলে কীভাবে করবো, এখানে 7 × 7 কত হয় 7 7 49, আচ্ছা কত 48, যদি -1 করি তাহলে চলে আসছে 48। একটা লজিক আমি এখানে দিলাম, এই লজিকটা কি এইগুলোতেও প্রযোজ্য সেটা আমাকে দেখতে হবে। এটাকে দেখে নাও আগে, 9 × 5 তাহলে কত হয় 5 9 45। এখান থেকে যদি 0 আমি মাইনাস করি কি থাকবে 45ই থাকবে।
তাহলে এই লজিকটা এখানেও খাটছে এবং এখানেও খাটছে, তাহলে এখানে খাটতে বাধ্য। তাহলে কি হবে 11 × 5 তাহলে কত হবে 55 -1 করলে কত আসে না 54। এই 54ই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কোথায় আছে এখানে 54, অপশান ডি। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলছে, 3টে বাক্স দিয়েছে, এখানেও মিসিং নাম্বার খুঁজতে হবে। 3 নম্বর মিসিং নাম্বারটা চেয়েছে, কীভাবে বের করবো দেখো 3 4 7 12 5 3 7 13 8 6 17। এটা কীভাবে সলভ করব দেখো কী হয় 3 + 4 + 7 -2 যদি করি কত হচ্ছে 3 আর 4 7, 7 7 14, 14 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত আসছে না 12। সেমভাবে এটা দেখো আসছে কিনা 5 + 3 + 7 -2 করলে কত হয় 5 আর 3 8, 8 আর 7 15, 15 থেকে 2 বাদ দিলে কত আসে না 13। তাহলে এখানেও এসছে 13, এখানেও এসছে 12, তাহলে সেম লজিক দুটোতেই খাটছে, তাহলে এটাতেও খাটতে বাধ্য। তাহলে কীভাবে করবে দেখো 8 + 6 + x -2 = 17। এটা যদি করি 8 আর 6 কত হয় 14, 14 থেকে 2 বাদ দিলে কত থাকে না 12, তাহলে x + 12 = 17, তাহলে x = 17 - 12 = 5। তাহলে x এর জায়গায় কত আসছে না 5, তাহলে এই জায়গাটায় কত বসবে না 5, তাহলে অপশান এ। দেখো 5 নম্বর কোশ্চেন কী বলেছে ভেন ডায়াগ্রাম। কী বলেছে ব্ল্যাক হেয়ার পিপল, টল পারসন আর ওয়েট লিফটার্স। তাহলে এদের মধ্যে রিলেশান কী হবে ব্ল্যাক হেয়ার পিপল সে তো টল পারসন হতে পারে, সে তো আর ওয়েট লিফটার হতে পারে। আবার সব ওয়েট লিফটার যে টল পারসন হবে এরকম কোনো কথা নেই, আবার সব টল পারসন যে ব্ল্যাক হেয়ার হবে সেরকমও কোনো কথা নেই। তাহলে যদি দেখো এটাকে আমি কিছু ব্ল্যাক হেয়ার পারসন, এটাকে যদি ব্ল্যাক হেয়ার পারসন দিই, ব্ল্যাক হেয়ার পারসন, এটাকে যদি আমি টল পারসন বলি, আর এটাকে যদি ওয়েট লিফটার বলি, ওয়েট লিফটার বলি, তাহলে দেখো কিছু ব্ল্যাক হেয়ার পারসন সে আবার টল পারসন, আবার কিছু ব্ল্যাক হেয়ার পারসন সে আবার ওয়েট লিফটার, কিছু ওয়েট লিফটার সে ব্ল্যাক হেয়ার পারসন, আবার কিছু ওয়েট লিফটার টল পারসন, আবার কিছু টল পারসন ব্ল্যাক হেয়ার পারসন, আবার ওয়েট লিফটার। তাহলে অপশান কী হবে না এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আসো 6 নম্বর কোশ্চেন কী বলেছে না ভেনাস, প্ল্যানেট আর সান। প্ল্যানেট মানে কি একটা গ্রহ, ভেনাস মানে কি শুক্র, শুক্র একটা গ্রহ। তাহলে প্ল্যানেট যদি আমি এটাকে বলি, এটা যদি প্ল্যানেট হয় তাহলে এটাকে ভেনাস অবশ্যই হবে, কারণ সব ভেনাসই তো প্ল্যানেট, আর শুক্র তো অবশ্যই গ্রহ, তাহলে প্ল্যানেটের মধ্যেই থাকবে ভেনাস। আর এটা হচ্ছে সান, সান হচ্ছে সূর্য বা নক্ষত্র, এটা সম্পূর্ণ আলাদা, তো এটা আলাদা থাকবে সান। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 7 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন, মানে সিলোজিজম। তো এইটা কীভাবে সলভ করবে, এইগুলো সলভ করার সবথেকে সহজতম পদ্ধতি হচ্ছে ভেন ডায়াগ্রামের মাধ্যমে সলভ করো। তো ভেন ডায়াগ্রাম কীরকম আঁকবে, ন্যূনতম 2টো ভেন ডায়াগ্রাম আঁকবে, যে দুটো ভেন ডায়াগ্রাম আঁকবে সেই দুটো ভেন ডায়াগ্রামে জানো কনক্লুশন দুটো, যে দুটোই ওতে প্রযোজ্য হবে সেটাই রাইট অ্যান্সার, আর যেটা হবে না সেটা রং। তাহলে আমাদের কি বলেছে এখানে স্টেটমেন্টে বলেছে দেখো সাম বুকস আর টেবিল, কিছু বই হচ্ছে কি টেবিল। তাহলে আমি বলতে পারি এটা সাম বুকস আর টেবিল, কিছু বই টেবিল। আবার বলছে সাম টেবিলস আর মিরর, তাহলে এটা যদি আমি বুকস বলি, এটাকে যদি আমি বুকস বলি, এটা বলো বুকস, আর এটা যদি আমি টেবিল বলি, এটা টেবিল। আবার যে সাম টেবিলস আর 2 নম্বর কনক্লুশন স্টেটমেন্ট কি বলেছে সাম টেবিলস আর মিরর, কিছু টেবিলস হচ্ছে না মিরর। এই একটা ছবি আঁকতে পারি, এটা হচ্ছে মিরর, মিরর। তাহলে কি জানা যাচ্ছে দেখো কিছু বই টেবিল, কিছু টেবিল হচ্ছে মিরর, এটা আমার স্টেটমেন্টে বলেছে। তো
এখানে যেটা বলা নেই সেটা হচ্ছে কি মিরর কি বুকস হতে পারে না, হতেই তো পারে, না হবার তো কিছু নেই। তাহলে রিলেশনে যদি এইভাবে আঁকি দেখো সেক্ষেত্রেও তোমার এই স্টেটমেন্টটা ফলো করবে, সাম বুকস আর টেবিল, ঠিক আছে, আর সাম মিরর আর টেবিলস আর বুকস দুটোই হবে। দেখো ফলো করছে কিনা, সাম বুকস আর টেবিল, এটাকে বুকস বলে দাও, এটাকে বুকস বলে দাও। আর কি বলেছে, সাম বুকস, এটাকে টেবিল বলো, এটা টেবিল, এটা মিরর, মিরর। তা দেখো কী বলেছে, প্রথম স্টেটমেন্ট কী বলেছে, সাম বুকস আর টেবিল, সাম বুকস আর টেবিল, কিছু বই টেবিল, সাম টেবিলস আর মিরর, সাম টেবিলস আর মিরর। তাহলে এখানেও যা বলেছি কি এখানেও তা বলছি, তাহলে মিনিমাম দুটো ভেন ডায়াগ্রাম অবশ্যই আঁকতে হবে। কেন না, সেটা স্টেটমেন্ট দেখে বুঝবে। দেখো স্টেটমেন্টে এই দুটো বলেছে, আমি দুটো ভেন ডায়াগ্রাম এঁকেছি। এবারে কনক্লুশনে কি বলেছে, সাম মিরর্স আর বুক, কিছু মিরর্স হচ্ছে বই। দেখো কিছু মিরর বুকস, এখানে তো 1 নম্বর কনক্লুশন অবশ্যই খাটছে, বাট এখানে খাটছে কি, এখানে কি বইয়ের সাথে মিরর্সের কোনো সম্পর্ক আছে, নেই। তাহলে 1 নম্বর কনক্লুশন রং। কনক্লুশন সেটাই রাইট হবে যেটা না এই দুটো ভেন ডায়াগ্রামই খাটবে, তো সেটাই রাইট, আদারওয়াইজ সেটা রং। দেখো কি বলেছে, সাম টেবিলস আর বুকস, দেখো সাম টেবিলস আর বুক এখানে খাটছে, এখানেও দেখো সাম টেবিলস আর বুক এখানেও খাটছে। তাহলে সেকেন্ড কনক্লুশনটা 1 নম্বর ডায়াগ্রামও খাটছে, 2 নম্বর ডায়াগ্রামও প্রযোজ্য, তাহলে সেকেন্ড স্টেটমেন্ট ইজ দ্য রাইট। তাহলে কনক্লুশন 2 আর ফলোস। দেখো 8 নম্বর কোশ্চেন কি বলেছে, স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন। তাহলে এক্ষেত্রে আমরা দুটো ভেন ডায়াগ্রাম আঁকবো। বলছে অল ফ্লাওয়ার্স আর টি, সমস্ত ফুলই হচ্ছে কি না গাছ, তাহলে সমস্ত ফুলই গাছ, অল ফ্লাওয়ার্স আর টি, তাহলে অল ফ্লাওয়ার্স আর কি টি, সমস্ত ফ্লাওয়ার্সই গাছ। তাহলে এই বলতে পারি আমি অল ফ্লাওয়ার্স, এটা ফ্লাওয়ার, এটা ট্রি, অল ফ্লাওয়ার্স আর ট্রি, সমস্ত ফুলই হচ্ছে গাছ। বলছে নো ফ্রুট ইজ ট্রি, কোনো ফ্রুট ট্রি নয়, কোনো ফল গাছ নয়। তাহলে ফ্রুটের সঙ্গে ট্রির কি ঝগড়া, তাহলে ফ্রুটের সাথে ট্রির কি না ঝগড়া। এই একটা আমি ডায়াগ্রাম আঁকলাম, আর একটা ডায়াগ্রাম আঁকবো। দেখো কি হচ্ছে, এখানে বলেছে অল ফ্লাওয়ার্স আর ট্রি, তা আমি এটা এইভাবে দিয়েছি, যদি আমি এইভাবে লিখি এটাই করে দিলাম ফ্লাওয়ার প্লাস ট্রি। সমস্ত ফ্লাওয়ার যদি ট্রি হয় তাহলে একটাই লাইন হতে পারে না, অসুবিধা তো নেই, পুরো ফ্লাওয়ারটাই ট্রি, তাহলে পুরো ট্রিটাই ফ্লাওয়ার। তা ট্রি এর সাথে কার ঝগড়া না, ফ্রুটসের ঝগড়া, ফ্রুটস। এবার আসো কনক্লুশনে কি বলছে, নো ফ্রুট ইজ ফ্লাওয়ার, কোনো ফ্রুটই ফ্লাওয়ার নয়। দেখো এখানেও খাটছে, কোনো ফ্রুট কি ফ্লাওয়ার, খাটছে, এখানে ঠিকই বলছে। এখানে দেখো ফ্রুটের সাথে ফ্লাওয়ারের কোনো রিলেশান নেই, তাহলে এখানে তাই বলেছে নো ফ্রুট ইজ ফ্লাওয়ার, কোনো ফলই ফ্লাওয়ার নয়, কোনো ফলই ফুল নয়। তাহলে এই দুটোতেই, দুটো ডায়াগ্রামেতেই এই কনক্লুশন 1 খাটছে, তার মানে এটা রাইট। দেখো দেখো সাম ট্রিজ আর ফ্লাওয়ার, কিছু গাছ হচ্ছে ফ্লাওয়ার। দেখো কিছু গাছ তো অবশ্যই ফ্লাওয়ার, মানে এটার ভেতরে রয়েছে, মানে এই অংশটুকু তো অবশ্যই ফ্লাওয়ার, এইটুকু অংশে যে গাছগুলো রয়েছে সেটা তো অবশ্যই ফ্লাওয়ার। আর এখানে কিছু অংশ বলেছে না পুরোটাই রয়েছে, পুরোটাই ফ্লাওয়ার, তাহলে কিছুটা যখন ফ্লাওয়ার পুরোটা তো ফ্লাওয়ার, একই ব্যাপার। তাহলে এটাও রাইট, দুটোতেই এটা খাটছে, তার মানে এইটা দুটোই ঠিক। তাহলে কনক্লুশন 1 and 2 দুটোই ফলো করছে। দেখো 9 নম্বর কোশ্চেন কি বলছে না, কাউন্টিং ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল খুঁজতে হবে। এখানে এই 3টে কোশ্চেনই একই টাইপ, যে কাউন্টিং ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল খুঁজতে হবে। তাহলে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, কীভাবে কাউন্ট করবে, দেখো সবথেকে মজার ট্রিক্স দেখো কীভাবে কাউন্ট করবে। এইভাবে একটা একটা করে তো গোনা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। তাহলে এই যে বেস লাইন আছে, এই বেস লাইন, এই শিশুমি থেকে সব কটা লাইন এসছে, তাহলে এইটার বেস লাইন আমার, তাহলে এই বেস লাইনের নাম্বারিং করো 1 2 3 4 5, এই সবগুলোকে যোগ করে দাও। তাহলে 2 1 3, 3 3 6, 6 4 10, 10 আর 5 15। তাহলে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে না, 15টা ট্রায়াঙ্গেল আছে, অপশান এ। এটার ক্ষেত্রে কী হবে, 10 নম্বর কোশ্চেনে কটা ট্রায়াঙ্গেল আছে কীভাবে বুঝবে,
এখানে লাইনগুলো কাউন্ট করো না, 1 2 3 4 5 6 7 8, এই 8টা লাইন আছে, মানে 8 ইন্টু 2 মানে 16টা। কটা অ্যাঙ্গেল আছে না 16টা, অপশান বি। দেখো 11 নম্বর কোশ্চেনটা কী বলেছে না কাউন্টিং ট্রায়াঙ্গেল। এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, কীভাবে কাউন্ট করবে? যদি তুমি গুনতে থাকো এই 1 2 3 4 5 অনেক সময় লাগবে, প্লাস সলভ করা সম্ভব নয়। তো কীভাবে করবে দেখো, কটা লাইন আছে, 1টা 2টো 3টে 4টে, মানে 4-এর ডবল হবে। তাহলে কি হচ্ছে না এখানে দেখো 4 ইন্টু 2 মানে কত হচ্ছে 8। তাহলে এখান থেকে যদি আমি 8 পাই, তাহলে এখান থেকেও তো 8ই পাবো। তাহলে কত হচ্ছে 8 প্লাস 8 মানে কত হচ্ছে 16। এবার দেখো এইখানে একটা মিডিল লাইন আছে, এই মিডিল লাইনের জন্য এদিকে একটা পাবো, এদিকে একটা পাবো। তাহলে এখানে মিডিল লাইনের কটা হবে না 2 অ্যাড হবে। একটা মিডিল লাইনের জন্য কত অ্যাড হবে না 2 অ্যাড হবে। তাহলে কত হচ্ছে 16 আর 2 18। তাহলে সেইভাবে যদি তোমাদেরকে এইভাবে দিয়ে দেয় তাহলে কি হবে দেখো তো, এই দিল, এই একটা দিল, এই একটা দিল, এই করলো, এই করে দিল, এই রকম। তাহলে এখানে কটা আসবে না এখান থেকে আসবে 8টা, এখান থেকে আসবে 8টা, এখান থেকে আসবে 8টা। তাহলে এখানে মিডিল লাইনে একটা আছে, মানে এখানে দুটো আসবে, এখানে দুটো আসবে। তাহলে 3 আসতে 24 প্লাস 2 প্লাস 2, তাহলে কত 24 2 26, 26 আর 2 টোটাল কতটা হচ্ছে না 28টা টোটাল এখানে আছে। তাহলে বোঝা গেল কীভাবে সলভ করতে হয় এগুলো। দেখো 12 নম্বর কোশ্চেন কী বলছে, সিলেক্ট দ্য অপশান দ্যাট অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন এ লজিক্যাল অ্যান্ড মিনিংফুল ওয়ার্ড। তাহলে কী হবে, 1 নম্বর বলছে পিউপা, 2 নম্বর বলছে এগ, 3 নম্বর বলছে অ্যাডাল্ট, 4 নম্বর হচ্ছে লার্ভা। এগুলোকে একটা মিনিংফুল অর্ডারে সাজাতে হবে। কীভাবে সাজাবে দেখো, প্রথমে কি হয়, একটা প্রজাপতি বলো যাই বলো, তার প্রথমে কি ডিম পারে, তাহলে কী হবে এগ। তাহলে প্রথমে কি হওয়া উচিত 2 এগ। সেই এগ থেকে যে যখন ডিমটা ফুটে বেরোয় সেটা কি বলা হয় না লার্ভা বলে, তাকে কি বলা হয় লার্ভা। তাহলে 2 থেকেই 4। তারপর লার্ভা থেকে সেটা কী হয় একটু বড় হলো, একটা অবস্থায় চলে গেল, সেটাকে বলা হয় কি পিউপা, এটাকে বলা হয় পিউপা। তারপরে পিউপা থেকে কী হয় তার পূর্ণাঙ্গ যে রূপ সেই রূপে ফিরে আসে, সেটাকে কী বলা হয় অ্যাডাল্ট। তাহলে 3 নম্বর। তাহলে 2 4 1 3 কোথায় আছে দেখো, 2 4 1 3, দেখো 2 4 1 3, অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কীভাবে সাজাতে হবে, একটা মিনিংফুল অর্ডারে সাজাতে হবে, মিনিংফুল অর্ডার। তাহলে প্রথমে আমরা কী জানছি এগ, মানে প্রজাপতি বলো যাই বলো প্রথমে ডিম পারে, বা মশা বলো, মশা প্রথমে কী পারে ডিম পারে, কোথায় পারে জলে পারে, তাহলে ডিম পারে। ডিম থেকে যেটা ফুটে বেরোয় জলের মধ্যে লিল করে সেটা কী বলে লার্ভা, এটাকে কী বলে লার্ভা। 4 নম্বর, লার্ভা থেকে আরেকটু পূর্ণতা যখন ফিরে পায় তখন সেটাকে কী বলা হয় না পিউপা, 1 নম্বর পিউপা। আর সেটাকে যেন পুরোপুরি রূপ ফিরে পায় সেটাকে কী বলা হয় অ্যাডাল্ট, মানে 3। তাহলে 2 4 1 3, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 13 নম্বর কোশ্চেন কী বলছে, বলছে সোমা ওয়ার্কস 30 কিলোমিটার টুয়ার্ড সাউথ, দেন টার্ন লেফট অ্যান্ড ওয়ার্ক 50 কিলোমিটার। আফটার দ্যাট হি ওয়ার্কস 10 কিলোমিটার নর্থ, দেন হি টেক্স এ লেফট অ্যান্ড ওয়ার্ক 50 কিলোমিটার মোর। হাউ ফার ইন কিলোমিটার ইজ হি ফ্রম হি স্টার্টিং পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্ট সে কত দূর আছে, সোমা 30 কিলোমিটার কোন দিকে গেছে না সাউথে গেছে, দেন টার্ন লেফট এবং সে তার বাঁ দিকে বেঁকেছে, অ্যান্ড কত গেছে 50 কিলোমিটার, 50 কিলোমিটার গেল। আফটার দ্যাট তারপরে হি টেক্স 10 কিলোমিটার নর্থ, আবার 10 কিলোমিটার সে নর্থে গেল। তারপর কি বলছে দেন হি টেক্স লেফট এবং সে বাঁ দিক নিল, নিয়ে আরও 50 কিলোমিটার গেল। তাহলে সে স্টার্টিং পয়েন্ট থেকে এখন কত দূরে আছে, কীভাবে সলভ করবে না একটাই ফর্মুলা মনে রাখবে, ESPN ফর্মুলা, ESPN, এটা একটা কেবলের চ্যানেল, ঠিক আছে, যেখানে পি আছে কিন্তু আমাদের এখানে দিকে কোনো পি নেই, তাই আমরা তুলে দিয়ে এটাকে কি করব না WN। এবার বসাও, সোমা ওয়ার্কস 30 কিলোমিটার সাউথ, 30 কিলোমিটার সাউথে গেছে, দেন টার্ন লেফট অ্যান্ড ওয়ার্ক 50, কোন দিকে গেছে লেফটে গেছে, কত গেছে 50 গেছে, এর লেফট মানে এইদিকে ইস্টে গেছে 50 গেল। অ্যান্ড আফটার দ্যাট হি ওয়ার্কস 10 কিলোমিটার নর্থ, এবং সে 10 কিলোমিটার কোন দিকে গেছে না নর্থে গেছে, 10 কিলোমিটার নর্থে গেল। দেন হি টেক্স লেফট অ্যান্ড ওয়ার্ক 50, এবং সে আবার বাঁ দিকে বেঁকে 50 গেছে। তাহলে স্টার্টিং পয়েন্টে কত দূরে আছে দেখো, নর্থের অপোজিটে কী আছে সাউথ,
ইস্টের অপোজিটে কী আছে ওয়েস্ট, তাহলে এই দুটোর মধ্যে বিয়োগ হলে কী হবে 50-50 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কি নর্থ অ্যান্ড সাউথ। নর্থ অ্যান্ড সাউথে কি একে অপরের অপোজিটে আছে, তাহলে এদের মধ্যে বিয়োগ করলে কত আসবে না 20টা আসবে। 20 কোন দিকে আসবে না সাউথের মানটা বড় আছে, তাহলে সাউথে আসবে কত 20। তাহলে কত দূর আছে সে 20 কিলোমিটার। তার মুখটা কোন দিকে আছে না সাউথে, তাহলে অপশান কী হবে অপশান সি। কিন্তু এখানে দিকটা চাইনি, যদি দিক চাই তাহলে উত্তর কী আসতো না সাউথ আসতো, শুধু কিলোমিটার দিয়েছে তাই 20 কিলোমিটার উত্তর মারবে। যদি এখানে দিক বলে দিত ইন হুইচ ফেস সে ডিরেকশান, কোন ফেসের ডিরেকশান রয়েছে, তাহলে হতো উত্তর কী হতো সাউথ ফেসে রয়েছে মুখটা। কিন্তু কত দূরে আছে না 20 কিলোমিটার সাউথে মুখটা রয়েছে। দেখো 14 নম্বর কোশ্চেন কী বলছে, সতীশ ইজ 9 র্যাঙ্ক এহেড অফ অজয় ইন দ্য ক্লাস অফ 39 স্টুডেন্ট। একটা ক্লাসে 39 জন স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে অজয়ের থেকে সতীশ 9 নম্বর আগে আছে, 9 জন আগে আছে, 9 নম্বরে রয়েছে। ইফ অজয় র্যাঙ্ক ইজ 15 ফ্রম দ্য লাস্ট, অজয়ের র্যাঙ্ক কত না শেষ থেকে 15 নম্বরে রয়েছে লাস্ট। দেন হোয়াট ইজ দ্য সতীশ র্যাঙ্ক ফ্রম দ্য স্টার্ট, তাহলে সতীশের র্যাঙ্ক প্রথম দিক থেকে কত নম্বরে রয়েছে। দেখো 14 নম্বর কোশ্চেন কি বলছে, সতীশ ইজ দ্য 9th র্যাঙ্ক এহেড অফ অজয় ইন দ্য ক্লাস অফ 39 স্টুডেন্ট। একটা ক্লাসে 39 জন স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে অজয়ের থেকে 9 নম্বর স্থানে, অজয়ের থেকে 9 নম্বর এগিয়ে গেলে সেই স্থানে কে রয়েছে না দেখো সতীশ রয়েছে। এবার কি বলছে, ইফ অজয় র্যাঙ্ক ইজ 15 ফ্রম দ্য লাস্ট, অজয় বলছে যে লাস্ট থেকে 15 নম্বর রয়েছে কে অজয়, তাহলে সতীশের র্যাঙ্ক প্রথম দিক থেকে কত। তাহলে ধরো এই একটা এখানে টোটাল 39 জন স্টুডেন্ট রয়েছে, কতগুলো স্টুডেন্ট রয়েছে না টোটাল 39 স্টুডেন্ট রয়েছে, এখান থেকে এখানে কতজন স্টুডেন্ট রয়েছে 39 জন স্টুডেন্ট আছে। এবার কি বলছে দেখো, ইফ অজয় র্যাঙ্ক ইজ 15 ফ্রম দ্য লাস্ট, এই লাস্ট থেকে 15 নম্বরে কে রয়েছে না অজয়, লাস্ট থেকে 15 নম্বরে। এখান থেকে দেখো কি বলছে, সতীশ ইজ দ্য 9th র্যাঙ্ক এহেড অফ অজয়, অজয় থেকে 9 নম্বর আগে, তাহলে এখানে সতীশ রয়েছে, এই জায়গায় সতীশ, তাহলে 9 মানে এখানে যদি 9 হয় তাহলে এর মধ্যে 8 জন থাকবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9, দেখো 9 নম্বর সতীশ রয়েছে। তাহলে সতীশের র্যাঙ্ক, হোয়াট ইজ দ্য সতীশ র্যাঙ্ক ফ্রম দ্য স্টার্ট, তাহলে স্টার্ট থেকে সতীশের র্যাঙ্ক কত। তাহলে এখানে যদি 15 জন থাকে তাহলে এখানে কতজন থাকবে 14 জন থাকবে, মানে এ 15 নম্বর রয়েছে 14 জন থাকবে। তাহলে এ যদি এখান থেকে যদি 9 নম্বরে থাকে, এর মাঝে কজন থাকবে 8 জন থাকবে, তাই থাকা উচিত 8 জন থাকবে। তা টোটাল স্টুডেন্ট কত রয়েছে না 39টা। তাহলে দেখো আমার এখান থেকে এখানে কত হচ্ছে না 14, তাহলে যদি 8 যোগ করো 8 4 12 2 আধার 22, তাহলে এখান থেকে একটা 22 আর এই একজন রয়েছে, এই অজয় রয়েছে এখানে, তাহলে 22 + 1 কত হলো 23। তাহলে টোটাল এখানে পর্যন্ত কতজন হলো, এখান থেকে পর্যন্ত কতজন হলো 23 জন হয়ে গেছে। তাহলে এখান থেকে এইখানে র্যাঙ্কটা কবে না 39 ছিল, থেকে 23 বাদ দাও, তাহলে 6 3 9 6 16। তাহলে এখান থেকে এ কত নম্বরে রয়েছে না ফ্রন্ট থেকে 16 নম্বর পজিশনে রয়েছে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 15 নম্বর কোশ্চেন কী বলছেন, এটা একটা সিরিজের কোশ্চেন দিয়েছে, ASDF BUGJ CWJN, এখানে কী হবে। তাহলে দেখো আমি বলেছি নাম্বার হিসাবে মনে রাখতে হবে। তাহলে এ এর মান কত 1, বি এর মান কত 2, সি এর মান 3, তাহলে 1 2 3, তাহলে এ বি সি, তাহলে পরেরটা কী হওয়া উচিত না ডি 3 4। এবার দেখো 19, এস এর মান কত 19, ইউর মান কত 21, কীভাবে মনে রাখবে ইউ আনম্যারিড, ঠিক আছে। কেন আনম্যারিড বললাম, ছেলেদের 21 বছর না হলে বিয়ে হয় না, তাই ইউর মান কত আনম্যারিড, ইউর মান হচ্ছে 21। আর ডাব্লু দেখো 3টে লেগ, 1 2 3টে লেগ, মানে ইউ ডাব্লু মান কত 23। দেখো 19 20 21, 21 আর 2 23, তাহলে 2 করে বাড়ছে, 19 2 21, 21 আর 2 23, তাহলে 23 আর 2 25, 25-এ কে থাকবে না ওয়াই, 25-এ কে আছে না ওয়াই। এবার আসো ডি, ডি মান কত 4, জে মান কত 7, 4 3 7, আর জে মান কত 10, তাহলে 7 3 10, তাহলে 3 করে বাড়ছে, আর 10 3 13, 13 কি কার মান না এম, এম এর মান 13, মে তেরা হিরো, ঠিক আছে। এটার মধ্যে মে থেকে আসছে এম, তেরা থেকে আসছে 13, তাহলে এম এর মান কত আসছে 13, তাহলে এই জায়গায় কি আসবে এম। এবার আসো এফ, এফ এর মান হচ্ছে 6,
জে এর মান কত 10, তাহলে 6 4 10, আর এন কত না 14, তাহলে 10 আচ্ছা 14, তাহলে 14 আর 4 কত হয় না 18, 18, তাহলে 10 উচ্চারণ করলে আর আসছে আর, তাহলে এখানে কি হবে 14 আর 4 18 আর, তাহলে হচ্ছে কি DYMR। দেখো DYMR, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হলো। এবার 16 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ডগ ক্যানেল, হর্স কি হবে, তাহলে ডগ ক্যানেল, কুকুরের ঘরকে বলা হয় ক্যানেল, তাহলে ঘোড়ার ঘরকে কি বলা হবে, ঘোড়া, হর্স মানে ঘোড়া, ঘোড়ার ঘরকে কি বলা হয় স্টেবল, যাকে বলা হয় আস্তাবল, স্টেবল, তাহলে উত্তর কি হবে অপশান এ স্টেবল। ডগের ঘরকে বলা হয় ক্যানেল, তাহলে সেই হিসাবে হর্সের ঘরকে কি বলা হবে না স্টেবল। দেখো 17 নম্বর কোশ্চেন, পয়েন্টিং টু এ ম্যান এ লেডি সেড, একটা ব্যক্তিকে উদ্দেশ্য করে একটা মহিলা বলছে কি বলছে না হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, না তার মা হচ্ছে কে না একমাত্র কন্যা, অফ মাই মাদার আমার মায়ের একমাত্র কন্যা হচ্ছে তার মা, এটাই বলেছে। তাহলে হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান, তাহলে এই লেডি যে বলছে সে ওই ব্যক্তির বা ওই ম্যানের কে হয় সেটা বের করতে হবে। তাহলে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তাহলে প্রথম দেখতে হবে কে বলছে, তাহলে বক্তা কে এখানে না লেডি বক্তা। তাহলে আরেকটা জিনিস, এই কোডের মধ্যে যেটা লেখা থাকবে সেখানে দেখতে হবে কতগুলো অফ আছে। আমরা শুরু করবো কোন থেকে না লাস্ট অফ থেকে, দেখো এখানে অফ আছে, অফ মানে আমরা লাস্ট অফ থেকে শুরু করবো, লাস্ট অফ থেকে কাটতে যতগুলো অফ থাকবে অফ অফ করে কাটতে কাটতে যাবো, এখানে একটাই অফ আছে তো আমরা এখানে কাটবো। তাহলে কে বলছে কি এখানে লেডি, তাহলে লেডি সেড, এলএডি লেডি, লেডি সেড কি বলছে মাই মাদার, তাহলে লেডির মা মাদার, তাহলে মহিলার মা। তারপর কি বলছে দেখো হিজ মাদার ইজ দ্য অনলি ডটার, এর একমাত্র কন্যা, এর একমাত্র কন্যা যখন বলবে অনলি কথাটা যখনই বলবে না একমাত্র, তার তখন আর কোনো ছেলে মেয়ে নেই, ওই একটাই মাত্র মেয়ে, তাহলে এই লেডি নিজেই, এর মা তো নিজেই, কারণ বলছে অনলি ডটার, তাহলে এর মা মানে এ তো এরই মেয়ে, তাহলে অনলি ডটার তো লেডি নিজেই, তাহলে বলছে হিজ মাদার, তাহলে এই লেডির কার মা না ম্যানের মা, হিজ মাদার কার মা না ম্যানের মা, ম্যানস মাদার, এই লেডি কি হলো না ম্যানস মাদার। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে এখানে হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান, তাহলে লেডি ম্যানের কি হয় না লেডি ম্যানের মাদার হয়, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে খুব ভালো করে এগুলো পড়বে। তো এখানে দেখবে যে মানে বক্তা কে বলছে আর সবসময় অফ কতগুলো দেখবে, অফ থেকে কাট করবে। তাহলে এখানে লেডি বলছে, এখানে লেডি, অফ মাদার বলতে মাই মাদার, তাহলে লেডির মা, এবার বলছে অনলি ডটার, তাহলে অনলি ডটার মানে লেডির নিজেই অনলি ডটার, ঠিক আছে। এবার এখানে কি বলছে না হিজ মাদার, তাহলে এই তো হিজ মাদার মানে কার মা না ম্যানের মা, তাহলে লেডি ম্যানের কি হয় না না মাদার। দেখো 18 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে ইফ পি প্লাস কিউ মিনস, বলছে পি ইজ দ্য ফাদার অফ কিউ, পি হচ্ছে কার বাবা ফাদার অফ কিউ, কিউর বাবা। আবার পি ইন্টু কিউ বলে কি বলছে পি ইজ দ্য বাদার অফ কিউ, পি কার ভাই না কিউর ভাই। আবার বলছে পি মাইনাস কিউ কি বলছে পি ইজ দ্য মাদার অফ কিউ, তাহলে পি কার মা না কিউর মা। তাহলে কি বলছে দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডেফিনেটলি ট্রু অ্যাবাউট সি মাইনাস এ প্লাস বি, তাহলে এই সি মাইনাস এ প্লাস বি এর মধ্যে কোন রিলেশনটা ট্রু বলছে, এ ইজ দ্য বি ইজ দ্য সন অফ এ না এ ইজ দ্য সন অফ সি না বি ইজ দ্য ফাদার অফ এ না সি ইজ দ্য মাদার অফ বি, এর মধ্যে কোনটা ট্রু, যে কি না সি মাইনাস এ প্লাস বি। তাহলে এটা সলভ করতে হবে, কীভাবে সলভ করতে হবে সি মাইনাস এ, সি মাইনাস এটা কীভাবে ধরবো এখানে বসাও সি মাইনাস এ, তাহলে কী হবে সি ইজ দ্য মাদার অফ এ, সি ইজ দ্য মাদার অফ এ, তাহলে সি হচ্ছে মাদার, সি মাইনাস সাইন দাও মহিলা বলে, সি ইজ দ্য মাদার অফ কার মা না এ এর মা, সি ইজ দ্য মাদার অফ এ। আবার এ প্লাস বি এখানে বসাও এ প্লাস বি, তাহলে এ ইজ দ্য ফাদার অফ বি, এ ইজ দ্য ফাদার মানে প্লাস এ ইজ দ্য ফাদার অফ বি, এ ইজ দ্য ফাদার অফ বি। তাহলে দেখো কোন রিলেশনটা শিখ, বি ইজ দ্য সন অফ এ, বি ইজ দ্য সন অফ এ, দেখো বি এর তো আমরা সাইন পাচ্ছি না তো কীভাবে বুঝবো ছেলে না মেয়ে, এ ইজ দ্য সন অফ সি, এ ইজ দ্য সন অফ সি, দেখো এ প্লাস সন মানে পুত্র, এ ইজ দ্য সন অফ সি, তাহলে এটা কিন্তু রাইট, বি অপশানটা রাইট। আর কি রাইটে কি দেখে নাও বি ইজ দ্য ফাদার অফ এ, বি ইজ দ্য
ফাদার অফ এ, ন, রং। সি ইজ দ্য মাদার অফ বি, সি ইজ দ্য মাদার অফ বি, এটাও রং। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এ ইজ দ্য সন অফ সি, এ হচ্ছে সি এর পুত্র, যেহেতু প্লাস সাইন আছে মানে পুত্র, তাহলে এ ইজ দ্য সন অফ সি। দেখো 19 নম্বর কোশ্চেন কী বলেছে, সি দ্য গিভেন ডায়াগ্রাম অ্যান্ড দেন ফাইন্ড আউট দ্য ইউথ হু ডাজ জব বাট নট এডুকেটেড। বলেছে ফাইন্ড আউট দ্য ইউথ মানে যুবকদের খুঁজতে হবে, হু ডাজ জব যে জব করে, বাট নট এডুকেটেড কিন্তু সে শিক্ষিত নয়। দেখো এইটাকে বলেছে ইউথ, এটা হচ্ছে এডুকেটেড, এটা জব করে, তাহলে আমায় কী জানবার করতে হবে, ফাইন্ড আউট দ্য ইউথ হু ডাজ জব, ইউথ হবে, জব করতে হবে, বাট এডুকেটেড হবে না। তা এই পোর্শনটা তো হচ্ছে আমার এডুকেটেড পার্সন, এইটা হচ্ছে আমার এডুকেটেড পার্সন, তাহলে এই পোর্শনটা পুরোটাই বাদ দিতে হবে, কারণ বাট নট এডুকেটেড, তাহলে এই পোর্শনটা যদি পুরো বাদ যায় তাহলে যুবক হতে হবে প্লাস জব করে, তাহলে সেটা কোন হয়েছে না 4, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 20 নম্বর কোশ্চেন কী বলেছে, হাউ মেনি এডুকেটেড পিপিল আর এমপ্লয়েড, কতগুলো শিক্ষিত ব্যক্তি যারা চাকুরিজীবী, এটাই আমাকে বের করতে হবে। তাহলে বড় ট্রায়াঙ্গেলটা কী দিয়েছে, এডুকেটেড, এই বড় সার্কেলটা কী দিয়েছে না এমপ্লয়েড, আর এই ছোটো সার্কেলটা কী দিয়েছে আনএডুকেটেড মানে অশিক্ষিত। তাহলে এই পোর্শনটা পুরোটাই বাদ যাবে, কারণ আমাকে আনএডুকেটেড নিয়ে কোনো কোশ্চেনে কিছু বলেনি, তাহলে এই পোর্শনটা পুরো বাদ। তাহলে এই পোর্শনটা পুরো বাদ চলে যাওয়া মানে তাহলে আর কি পড়ে থাকছে 16, 12, 14, এর মধ্যে 16 দেখো এডুকেটেড বাট চাকুরিজীবী নয়, তাহলে 16 হবে না। দেখো 14 এ আবার এডুকেটেড নয় কিন্তু এমপ্লয়ি, তাহলে এটাও হবে না। তাহলে দেখো শিক্ষিত প্লাস চাকুরিজীবী কী আছে না 12, তাহলে অপশান কী হবে না অপশান এ, অ্যান্সার হচ্ছে 12। আজকের মতো ক্লাস এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তো ভালো করে প্রিপারেশান নাও, বেস্ট অফ লাক, জয় হিন্দ।